প্রথম বর্ষের পরিসংখ্যান দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছি এবং আমরা গণসংখ্যা নিবেশনের প্রথম লেকচার দিয়েছি। যারা দেখোনি তারা আই বাটনে পেয়ে যাবে। ওখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। ওই লেকচারটা দেখা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে আমি যেহেতু আমি বলেছি অনেকগুলো প্র্যাকটিস করাবো, সুতরাং গণসংখ্যা নিবেশনে আজকে আমাদের সেকেন্ড লেকচারে আমরা আরও কিছু গণসংখ্যা নিবেশন নিয়ে অঙ্ক করতে থাকবো আর কি, ছক আট করবো। তো গণসংখ্যা নিবেশনের প্রথম লেকচারে আমরা দেখেছিলাম গণসংখ্যা নিবেশন যখন আমরা তৈরি করি তখন আমাদের 7টা ধাপ অনুসরণ করতে হয়। কিন্তু এই যে প্রশ্নটা রয়েছে এখানে প্রশ্নে আমাদের বলে দিয়েছে যে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি 10 ধরে গণসংখ্যা নিবেশন তৈরি। শ্রেণী ব্যাপ্তি 10 ধরে গণসংখ্যা নিবেশন তৈরি। আচ্ছা, এখন আমাদের এখানে বলেছে শ্রেণীব্যাপ্তি 10 ধরে গণসংখ্যা নিবেশন তৈরি। তাহলে এখানে এখানে প্রথম যেদিন আমরা যে লেকচারটা করেছিলাম এখানে আমাদের কিছুই বলে নেই যে শ্রেণীব্যাপ্তি কত ধরতে হবে না ধরতে হবে। সেক্ষেত্রে আমরা 7টা ধাপ অনুসরণ করেছিলাম। এখানে আমরা কয়টা ধাপ অনুসরণ করব সেটা আমরা দেখব, কিন্তু প্রথমে আমরা 7টা ধাপের নামটা আগে লিখে নিই। তাহলে 1 নম্বর ধাপ, এটা পরীক্ষার হলে তোমরা লিখবে না, 7টা ধাপ আমি তোমাদের বোঝানোর জন্য এখানে লিখি। প্রথম ধাপ হচ্ছে আমাদের কি বের করতে হয়? সর্বোচ্চ মান। 2 নম্বর সেটা হচ্ছে আমাদের বের করতে হয় সর্বনিম্ন মান। এটা আমাদের প্রশ্ন যে শ্রেণীব্যাপ্তি 10 ধরে গণসংখ্যা নিবেশন তৈরি করো। এখন আমরা সলভের দেখে যাচ্ছি। প্রথমে আমরা বের করতে হবে সর্বোচ্চ মান, 2 নম্বর সর্বনিম্ন মান, 3 নম্বর যেটা আমরা বের করব সেটা হচ্ছে আমাদের মোট তথ্য সংখ্যা, 4 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পরিসর। মোট তথ্য সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করতে পারি। 5 নম্বর আমাদের রয়েছে হচ্ছে শ্রেণী সংখ্যা। 6 নম্বর আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। 7 নম্বর আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ছক। কোনো কিছু না বলা থাকলে আমাদের এই ধাপগুলো আমাদের কি করতে হবে? অনুসরণ করতে হবে। যেহেতু এখন আমাদের বলেছে যে শ্রেণী ব্যাপ্তি ধরো 10 ধরে, অর্থাৎ এই যে প্রশ্নটা আমাদের রয়েছে এই প্রশ্নটা আমাদের কত ধরেছে? বলেছে যে শ্রেণী ব্যাপ্তি 10 ধরে গণসংখ্যা নিবেশন তৈরি করো। যেহেতু আমাদের শ্রেণী ব্যাপ্তি 10 ধরে গণসংখ্যা নিবেশন তৈরি করতে বলেছে, তাহলে আমাদের যে 6 নম্বর পয়েন্ট শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, এটা আমরা করব না। এই পয়েন্টটা বাদ দিয়ে বাদ বাকি যে 6টা পয়েন্ট থাকে 1 2 3 4 5 6, এই 6টা পয়েন্ট আমরা করব। তাহলে এখান থেকে আমাদের এখন সর্বোচ্চ মানটা বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখি যে সর্বোচ্চ মান আমাদের এখানে কত? অর্থাৎ সর্বোচ্চ মান বলতে বোঝাচ্ছে এই কয়টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত। এখানে যদি আমরা খুঁজি তাহলে সবচেয়ে বড় সংখ্যা আমরা পাবো হচ্ছে 6 9, অর্থাৎ 69 হচ্ছে আমাদের সর্বোচ্চ বড় সংখ্যা। এই যে আমাদের 69, এর উপরে আর কোনো সংখ্যা নেই, এটাই সর্বোচ্চ মান এখানকার। আচ্ছা, তারপর আমাদের 2 নম্বরে রয়েছে হচ্ছে সর্বনিম্ন মান আমাদের কত? এখানে যদি আমরা দেখি যে এখানকার মধ্যে সর্বনিম্ন মান যেটা সেটা রয়েছে আমাদের 16। কত রয়েছে আমাদের? হচ্ছে এটা 16। এই যে আমাদের 16 হচ্ছে সর্বনিম্ন মান। এটাই এখানকার মধ্যে ছোট সংখ্যা, এর থেকে ছোট সংখ্যা আর নাই। তারপরে 3 নম্বর যেটা বলেছে মোট তথ্য সংখ্যা। মোট তথ্য সংখ্যা বলতে বোঝাচ্ছে এখানে কয়টা মান আছে। আমরা যদি গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, অর্থাৎ মোট তথ্য সংখ্যা n = 30 রয়েছে। তারপরে আমাদের 4 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পরিসর মানে আমরা জানি যে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বাদ দিলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের পরিসর। অর্থাৎ পরিসর = সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। তাহলে সর্বোচ্চ মান আমাদের কত? 6 9 69, মানে সর্বনিম্ন মান হচ্ছে 16। তাহলে যদি আমরা 69 থেকে যদি 16 বাদ দেই সেক্ষেত্রে আমাদের পরিসর দাঁড়ায় কত? তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে 53। আচ্ছা, এখানে একটা বিষয় বলে নেই, যখন আমাদের কিন্তু পরিসরটা কখন প্রয়োজন হয়? আমাদের কিন্তু পরিসরটা শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজন হয়। অর্থাৎ দেখো আমরা যখন শ্রেণী ব্যবধান বের করেছি প্রথম লেকচারে তখন কিন্তু আমাদের পরিসরটা প্রয়োজন হয়েছে। যেহেতু এখানে আমাদের শ্রেণী ব্যবধানটা বের করতে হবে না, সেহেতু তোমরা চাইলে এই পরিসরটা বের না করেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এই পরিসরও তোমরা বাদ দিতে পারো। এই পরিসরটা কি? আমরা পেন্সিল দিয়ে এটা দাগ দিই যে এই পরিসরটা তোমরা এখান থেকে বাদ দিতে পারো। আসলে এটার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমাদের শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি বের করতে হচ্ছে না। শ্রেণী ব্যাপ্তি বের করার টাইম আমাদের পরিসর হয়, সেহেতু তোমরা বাদ দিতে পারো, অথবা তোমরা যদি চাও লিখতে পারো। আমি এখানে লিখছি, তোমাদের দেখাচ্ছি আর কি। আচ্ছা,
তারপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের শ্রেণীর সংখ্যা। শ্রেণীর সংখ্যা কী কাজে লাগে? আমাদের কয়টা ছক লাগবে, সেক্ষেত্রে আমাদের শ্রেণীর সংখ্যা লাগে। তোমরা পরিসর বাদ দিয়ে শ্রেণীর সংখ্যাটা বের করতে পারো। শ্রেণী সংখ্যা, আচ্ছা, শ্রেণীর সংখ্যা বের করার টাইমে আমরা একটা সূত্র দেখেছিলাম যে 1 + 3.322 log n। আচ্ছা, তাহলে 1 + 3.322 log n, n এর মান কত? 30। তাহলে তোমরা যদি এখানে দেখো তাহলে এখানে তোমরা একইভাবে তোমরা এখানে 6 পাবে, তোমরা এখানে হচ্ছে 5 পয়েন্ট সামথিং পাবা, যেহেতু ছক হচ্ছে মানে কি বলে আমরা অর্ধেক করে আট করতে পারি না, সুতরাং এখানে আমাদের 6 তোমরা এখানে লিখবা। আচ্ছা, শ্রেণীর সংখ্যা গেল, এখন আমাদের কাজ হচ্ছে মূল অঙ্ক। তোমরা এই কয়টা পয়েন্ট এখানে লিখতে পারো: সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, মোট তথ্য সংখ্যা, শ্রেণীর সংখ্যা, ছক। যেহেতু শ্রেণী ব্যাপ্তি, যে অঙ্কগুলোতে শ্রেণী ব্যাপ্তি বলবে সেই কয়টাতে তোমরা এই কয়টা বিষয় লিখতে পারো। তোমরা পরিসর এবং শ্রেণী ব্যবধান বাদ দিতে পারো। অনেক বই দেখবা যে শ্রেণী সংখ্যাও বের করে না, কিন্তু আমরা আমাদের সুবিধাতে শ্রেণী সংখ্যাটা বের করব। এখন আমাদের মূল যে কাজ সেটা হচ্ছে আমাদের ছক। এখন কথা হচ্ছে ছকটা আমরা যে পূর্বে লেকচার দেখেছিলাম যে অন্তর্ভুক্ত পদ্ধতিতে করব নাকি বহির্ভূত পদ্ধতিতে করব, আমরা দুইটাই প্রথমে আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে বহির্ভূত পদ্ধতিতে করব, আমরা অন্তর্ভুক্ত পদ্ধতিতে করব না। আমরা পূর্বের লেকচারে দেখিয়েছি, দুটাই কিন্তু দেখিয়েছি, কিন্তু আজকে শুধু আমরা বহির্ভূত পদ্ধতিতে করব। সেক্ষেত্রে আমাদের ছক, কয়টা ছকের প্রয়োজন হবে? আমাদের 6টা ছকের প্রয়োজন হবে। সুতরাং আমি এখানে 6টা ছক আট করে নেই। 1 2 3 4 5 6 এখানে আমি 6টা ঘর নেওয়ার কথা, আমি কিন্তু একটা ঘর বেশি নিয়েছি। একটা ঘর কেন বেশি নিয়েছি? এই যে উপরে আমাদের মার্কিং করতে হবে সেই মানে লেখার জন্য, সেটা কিন্তু হিসাবের মধ্যে নয়। আমাদের 6টা ছকের প্রয়োজন হবে। 6টা ছকে আমরা সংখ্যা লিখব, অর্থাৎ 1 2 3 4 5 6। আমার আরেকটা ঘর লাগবে 6। এখানে 6টা, কিন্তু আমি নিয়েছি 7টা। আমাদের মূল অঙ্ক যেগুলোতে লিখবো আমরা শ্রেণী ব্যবধান, সেগুলো হচ্ছে আমাদের 6টাতে থাকবে। আর উপরে যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের এই যে এগুলো লেখার জন্য শ্রেণী, তালি চিহ্ন, গণসংখ্যা, এটা কিন্তু হিসাবের মধ্যে নয়। আচ্ছা, শ্রেণী আমরা কিভাবে শুরু করব? আমাদের হচ্ছে সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান আমাদের কত রয়েছে? 16। সেই 16টা প্রথমে লিখব। এখন আমাদের শ্রেণী ব্যবধান প্রশ্নেই কিন্তু আমাদের বলে দিয়েছে কত শ্রেণী ব্যবধান আমাদের কত ধরতে হবে? 10 ধরতে হবে। যেহেতু আমরা এখানে বহির্ভূত পদ্ধতিতে করব, আমরা এখানে লিখতে পারি যে বহির্ভূত পদ্ধতি। বহির্ভূত পদ্ধতিতে করার টাইম আমরা প্রথম সংখ্যা যেটা রয়েছে সেটা বাদ দিয়ে হিসাব করব, অর্থাৎ প্রথম সংখ্যা 20 রয়েছিল, এখানে 21 থেকে হিসাব শুরু করতে হবে। 21 থেকে হিসাব শুরু করে শ্রেণী ব্যবধান অবধি যেতে হবে। যেহেতু আমাদের এখানে প্রথম সংখ্যা 16 রয়েছে, তাহলে 16 বাদ দিয়ে আমাদের শ্রেণী ব্যাপ্তির যে 10 রয়েছে, এটা 16 বাদ দিয়ে 10 অবধি যেতে হবে। তাহলে 16 বাদ দিয়ে আমরা হিসাব করি, তাহলে 16 বাদ দিয়ে যদি আমি হাতে একটু দেখাই, তাহলে 16 বাদ দিয়ে 17 18 19 20 21 22 23 24 25 26, অর্থাৎ এখানে কত অবধি যাবে? 26 অবধি যাবে। এখানে যে 26টা লিখলাম, বহির্ভূত পদ্ধতির নিয়ম হচ্ছে এই সংখ্যাটা আবার এখানে লিখতে হয়, 26 এখানে লিখবো। এখন 26 বাদ দিয়ে 27 থেকে হিসাব করে 10 অবধি যাব। তাহলে 26 বাদ দিয়ে 27 28 29 30 31 32 33 34 35 36, 10 অবধি যদি যাই আমরা 36 পাইবো। আবার 36টা আমরা এখানে লিখব, 36 বাদ দিয়ে আবার 10 অবধি হিসাব করব, তাহলে আমরা কত পাবো? 46 46 46। এই 46 আমরা এখানে লিখব। 46 থেকে আমরা চলে যাব 56 অবধি। 56 এখানে লিখব। 56 থেকে 56 বাদ দিয়ে 10 হিসাব করলে 66 66 এখানে লিখব। তারপরে আমরা 10 হিসাব করলে পাবো 7 6 76। আচ্ছা, দেখো 6টা ঘর আমরা নিয়েছিলাম, এই 6টা ঘর অবধি আমরা এসে গেছি। আমাদের কিন্তু দেখার প্রয়োজন নেই যে আরও কত দূর অবধি যাব। আমাদের সর্বোচ্চ মান রয়েছে কত? 69, আমরা নিয়েছি 76 অবধি, কোনো প্রবলেম নেই। তার মানে আর আমাদের ঘর প্রয়োজন হচ্ছে না, যেহেতু আমরা শ্রেণীর সংখ্যা আগেই বের করে নিয়েছি 6 অবধি, তাহলে আর কোনো প্রবলেম নেই। এখন 16 থেকে 26 অবধি এই যে 30টা সংখ্যা আমরা এখানে নিয়েছি, এই 16 থেকে 26 অবধি এখানে গুনতে হবে যে কয়টা সংখ্যা রয়েছে। যদি আমরা গুনি, তাহলে আমরা যদি একটু পেন্সিল ব্যবহার করি, দেখো 16 থেকে 26 অবধি গুনবো, তাহলে আমাদের 16 থেকে 26-এর মধ্যে 20 22 26 26 16 থেকে 26, দেখো 18 পড়বে, 16 পড়বে, 23 পড়বে, তারপরে হচ্ছে কয়টা সংখ্যা রয়েছে সেগুলো আমরা দেখছি। 25 পড়বে, 26 অবধি, 29 পড়ে না। তাহলে এখানে 16 থেকে 26-এর মধ্যে কয়টা সংখ্যা রয়েছে? 1 2 3 4 5 5, এই যে 6,
6টা সংখ্যা রয়েছে 16 থেকে 26 অবধি, তাহলে এখানে গণসংখ্যা কত 6। এরকমভাবে আমরা 26 থেকে 36 অবধি গণনা করব। কয়টা সংখ্যা থাকবে এখানে 3টা। তারপরে এরকম করে গণনা করলে আমরা পরেরটাতে 6 পাবো, পরেরটাতে 7 এবং 2 পাবো। আচ্ছা, এখন 6টা এখানে ট্যালি বসাতে হবে। 6টা যদি থাকে তাহলে আমরা 5টা আগে দেই, 1 2 3 4, 4টা দেওয়ার পরে 5টা এরকম করে একটা দাগ দিতে হয়, কেটে দিতে হয় এই পাশ থেকে এই পাশে। তারপর 5টা হলো যে 6, এখানে 3 রয়েছে 1 2 3, এখানে 6 রয়েছে 1 2 3 4 5, 5 আর 6, এই যে এখানে 7টা রয়েছে 1 2 3 4 5 6 7, ফুলটা কেটে দিতে হবে। আচ্ছা, 2 রয়েছে 1 2, ঠিক আছে, কোনো সমস্যা এখানে থাকার কথা না। আচ্ছা, আমি সম্ভবত এখানে একটা ঘর মিস্টেক করেছি, 6 3 6। আচ্ছা, এখানে আবার একটা 6 হবে, জাস্ট আমার একটু মিস্টেক হয়েছে, এখানে 6 এখানে 7 হবে, তোমরা ঠিক করে গণনা করে লিখবা। এখানে 2, তাহলে এখানে যদি 6 হয় তাহলে একটা টালি কাটে যাবে, এখানে 7 হলে 1 2 3 4 5 6 7, এখানে 2, কোনো সমস্যা নেই। তোমরা এরকম 16 থেকে 26 অবধি কত সংখ্যা রয়েছে গুনবা, 26 থেকে 34 অবধি কতটা সংখ্যা রয়েছে সেগুলো গুনবা, 36 থেকে 46 অবধি কত সংখ্যা রয়েছে সেগুলো গুনে এখানে বসাই দিলে আমাদের অঙ্ক হয়ে গেল। এখানে তোমরা আরেকটা লিখতে পারো যে মোট তথ্য সংখ্যা n = কত 30, যেটা আমরা আগে লিখেছি। তাহলে গণসংখ্যা নিবেশন নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। তোমরা একটু ঝটপট আমাকে জানাও যে তোমরা কি গণসংখ্যা নিবেশন নিয়ে আরও কোনো অঙ্ক করতে চাও কিনা। আর যে অঙ্কটা আমি তোমাদের করলাম সেটা হচ্ছে 2000, সম্ভবত এটা কত সালে এসেছিল, 2011 সালে, এনিউ 2011 সালে এসেছে, এবং এই টাইপের অঙ্ক 2010 11 14 15 প্রত্যেক সালে এসে থাকে। এখানে আমি একটা বিষয় বলে নিতে চাই, যখন এরকম শ্রেণীব্যাপ্তি 10 ধরে গণসংখ্যা নিবেশন তৈরি করা অর্থাৎ ধরে দেওয়া হয়, তখন সাধারণত অনেক বইতে তোমরা দেখতে পাবা, বা ওটাকে ভুল মনে করার কোনো কারণ নেই, অনেক টাইম এখানে শ্রেণী সংখ্যাটা বের করা হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে শ্রেণীর সংখ্যা বের করা হয় না, বের করে না। যখন এরকম শ্রেণীব্যাপ্তি 10 ধরে বলা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে বের করে না, শুধু সেখানে লেখা হচ্ছে এই কয়টা জিনিস বইতে তোমরা দেখতে পাবা, যে সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, মোট তথ্য সংখ্যা, এই 3টা জিনিস লেখে। বাকি যে পরিসর, শ্রেণী সংখ্যা, শ্রেণী ব্যাপ্তি, এগুলা কোনো কিছু প্রয়োজন এখানে হয় না। ছকটা তো অবশ্যই প্রয়োজন হবে। সুতরাং আমি এখানে করিয়ে দেখাইছি, কিন্তু অনেক জায়গায় যে শ্রেণী ব্যবধান যেখানে 5 বা আরও কম বা বেশি এরকম যখন হতে পারে, তখন যে এই শ্রেণী সংখ্যাটা নির্ণয় ক্ষেত্রে ঝামেলা হয়। সুতরাং বুদ্ধিমানের কাজ যেটা, সেটা হচ্ছে যে যখন এরকম শ্রেণী ব্যাপ্তি 10 ধরে 5 ধরে এরকম বলা থাকবে, তখন এই যে শ্রেণী সংখ্যাটা রয়েছে, এই শ্রেণী সংখ্যা, পরিসর, এগুলো ব্যবহার অর্থাৎ বের না করাই উত্তম কাজ। আমি এখানে দেখিয়েছি শুধুমাত্র। তোমরা সর্বোচ্চ মানটা বের করবা, সর্বনিম্ন মানটা বের করবা, মোট তথ্য সংখ্যা অর্থাৎ এইটা 3টা বের করলে তোমাদের কাজ হয়ে যাচ্ছে। কি কাজ হয়ে যাচ্ছে, কয়টা শ্রেণী সংখ্যা নেব সেটা কিভাবে বুঝবা, তখন আমাদের এখানে সর্বোচ্চ মান কত 6 নয় 69, তাহলে 69 অবধি আমাদের যেতে হবে, অর্থাৎ 66 থেকে যদি দেখো 76 অবধি, তারপর যদি এখানে আরেকটা নাও যে 76 থেকে সামথিং, তাহলে আমাদের সর্বোচ্চ মানই তো 69, তাহলে আমরা 76 কেন নিব। সুতরাং পরের এটা প্রয়োজন নাই, এখানে আমাদের প্রয়োজন রয়েছে যে 66 থেকে আমাদের 76 অবধি প্রয়োজন রয়েছে, কারণ আমাদের সর্বোচ্চ মান রয়েছে 69, আমাদের এই 76-এর পর থেকে তো আর প্রয়োজন নাই। সুতরাং এটা বেসিক বোঝার বিষয়, আর কিছুই না। সুতরাং আমি বলবো যে শ্রেণীব্যাপ্তি 10 ধরে যখন বা 5 ধরে এরকম বললে, এই যে এত কিছু করার কোনো প্রয়োজন নেই, তোমরা সরাসরি এই 3টা করলেই অঙ্কটা হয়ে যাবে। পরের পার্টে যে লেকচারটা দিব সেটাতে আমরা এরকম শ্রেণীব্যাপ্তি ধরবো, সেখানে আমরা এত কিছু বের করবো না, শুধু এই 3টা দিয়ে কীভাবে অঙ্ক করা যায় সেটাই আমি তোমাদের দেখাবো নেক্সট লেকচারে।